আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। এসব প্রজেক্ট শেষ হলে পাল্টে যাবে দেশের চিত্র। কিন্তু এত এত প্রজেক্ট বাংলাদেশ তৈরি করছে, তার বেশিরভাগই চীন এবং অন্যান্য দেশের থেকে ঋণ নিয়ে। ফলে অর্থনীতিবিদদের ভাবাচ্ছে বাংলাদেশ কি এই ঋণের বোঝা নামাতে পারবে, নাকি শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে। আমাদের আজকের এপিসোডে আলোচনা করব চীনের ঋণে চলা দেশীয় প্রকল্পগুলোর হালচাল নিয়ে, যাতে জানতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তর। তার জন্য ভিডিওটির পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। চীনা ঋণ নিয়েছিল ঢাকা দিল্লির মধ্যে নীরব কূটনীতি, চিঠি চালাচালির মধ্যে ছিল সীমাবদ্ধ। এবার নীরব নয়, প্রকাশ্যে এসেছে বাংলাদেশের চীনা ঋণ নিয়ে আলোচনা। এখন পৌঁছে গেছে একদম আন্তর্জাতিক পর্যায়ে। মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা এক বাহাসে জড়ান। দিল্লি আগাগোড়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তারা মনে করে ঢাকা যেভাবে চীনের কাছ থেকে সহায়তা নিচ্ছে, তাতে ঋণের ফাঁদে পড়বে, এতে কোনো সন্দেহ নেই, যেমনটা পড়েছে মিয়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তবে আপাতত এমন কোনো শঙ্কা নেই। ভিডিওটির পরের অংশে এসব নিয়ে আলোচনা হবে। তার আগে চলুন দেখে নেই চীনের ঋণে চলা দেশীয় প্রকল্পগুলোর ঋণের পরিমাণ কেমন। পদ্মা সেতু রেল সংযোগ। মেগা প্রজেক্ট পদ্মা সেতু তৈরি হচ্ছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। চলতি বছরের শেষের দিকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। তবে ঋণের ফাঁদ থেকে মুক্ত করতে পারেনি বাংলাদেশ, কেননা পদ্মা সেতু রেল সংযোগ তৈরি হচ্ছে আংশিক চীনের ঋণ নিয়ে। পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়িত হলে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে খুলনায় রেলপথের নতুন রুট তৈরি হবে। নতুন রেলপথ দিয়ে যাতায়াতের রাজধানী থেকে খুলনার দূরত্ব কমবে 212 কিলোমিটার। এ রেলপথ দিয়ে খুলনায় যেতে সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। পদ্মা সেতু নির্মাণ সংযোগ প্রকল্পে 4টি সেকশনে ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন ব্রডগেজ লাইন নির্মাণ হবে। এর মধ্যে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত 2.5 বছরের মধ্যে সম্পন্ন করে 2018 সালে পদ্মা সেতু প্রকল্পের দিন থেকে রেল চালুর পরিকল্পনা ছিল। নতুন রুটটি হবে ঢাকা থেকে গেন্ডারিয়া হয়ে মাওয়া, ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর পর্যন্ত। প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে 39,246 কোটি টাকা। এর মধ্যে 21,036 কোটি টাকা এই প্রকল্পের জন্য চীনের এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। কর্ণফুলী টানেল। টানেলের দৈর্ঘ্য 9.39 কিলোমিটার। দুটি টিউবের প্রতিটির দৈর্ঘ্য 2.45 কিলোমিটার, ব্যাস 10.80 মিটার। কর্ণফুলীর দক্ষিণ পাড় থেকে কক্সবাজার পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। এসব কর্মযজ্ঞ চলছে টানেলকে ঘিরে। টানেলের বহুমুখী সুবিধা নেওয়ার অপেক্ষায় এখন সবাই। আর টানেলকে ঘিরে চট্টগ্রাম, কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। টানেলের যান চলাচল শুরু হলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামগামী গাড়িগুলোকে আর নগরে ঢুকতে হবে না। চট্টগ্রামের সিটি আউটার রিং রোড হয়ে টানেলের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারবে। এই টানেল শেষ হলে চট্টগ্রাম হবে চীনের সাংহাইয়ের ওয়ান সিটি টু টাউনের মতো। 3,400 মিটার দীর্ঘ দেশের প্রথম সুড়ঙ্গপথ তৈরি হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে। প্রায় 10,374 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের কাজ শেষ হবে 2022 সালের ডিসেম্বরে। এতে চীনের এক্সিম ব্যাংক থেকে বাংলাদেশ লোন নিয়েছে প্রায় 5,000 কোটি টাকা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অন্যান্য প্রকল্পের মতোই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে 9,472 কোটি টাকা ঋণ দিচ্ছে চীন সরকার। বাংলাদেশ সরকার ও চীনা এক্সিম ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ঋণের বার্ষিক সুদের হার 2%। 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 20 বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে 30টি জেলার সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল চন্দ্রা করিডোরে যানজট কমবে। এটি এশিয়ান হাইওয়ের অ্যালাইনমেন্টের মধ্যে অবস্থিত। বিমানবন্দর ইন্টারসেকশন থেকে শুরু হয়ে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল দিয়ে ইপিজেড পর্যন্ত অংশে নির্মাণ করা হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূল উড়াল সড়কটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। সংযোগ সড়কের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। এ প্রকল্পে উড়াল সড়ক ছাড়াও 14 কিলোমিটারের বেশি সড়ক নির্মাণ করা হবে।
এছাড়া নবীনগর এলাকায় নির্মাণ করা হবে ১.৯৫ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার, ২.৭২ কিলোমিটার সেতু, ৫০০ মিটার ওভারপাস, ইউটিলিটির জন্য ১৮ কিলোমিটার ড্রেনেজ ও ডাক্ট এবং ৫টি টোল প্লাজা। একনেকে অনুমোদিত এ প্রকল্পে মোট ব্যয় হবে ১৬,৯০১ কোটি টাকা। এর মধ্যে ৯,৪৭২ কোটি দেবে চীন, বাকি অর্থ বাংলাদেশ সরকার দেবে। প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীর পায়রায় নির্মিত হয়েছে সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২১,০০০ কোটি টাকা। এই প্রকল্পের জন্য বাংলাদেশ চীনের এক্সিম ব্যাংক থেকে ঋণ নিয়েছে ১৬,০০০ কোটি টাকা। পায়রায় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রটি চালুর মধ্য দিয়ে ২০২০ সালেই বাংলাদেশ আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে প্রবেশ করে ২০২০ সালেই। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের ১৩তম দেশ। এশিয়ায় ৭ম ও দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া শুধু ভারতে এ ধরনের একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এশিয়ার চীন, তাইওয়ান, জাপান ও মালয়েশিয়াতে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কেন্দ্রগুলোতে চীন ও বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো ঢাকনাযুক্ত কোল ইয়ার্ড ব্যবহার করে না। ঢাকনাযুক্ত কোল ইয়ার্ড ব্যবহারের ফলে বাতাসের মাধ্যমে খোলা কয়লা থেকে কয়লার গুঁড়া ছড়ানোর সুযোগ কমে যায়। ৬৬০ মেগাওয়াট করে ২ ইউনিট মিলে বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ১,৩২০ মেগাওয়াট। এর মধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি উৎপাদনে আসে ২০২০ সালের মে মাসের ১৫ তারিখে। সমান ক্ষমতা দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসে একই বছরের ৮ ডিসেম্বর। তবে সঞ্চালন অবকাঠামো নির্মাণ শেষ না হয় কেন্দ্রটি থেকে ক্ষমতার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানের বিদ্যুতের অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ১২,০০০ কোটি টাকা ঋণ নিয়ে রেখেছে বাংলাদেশ। এর আগে চীনের থেকে বিশাল অঙ্কের ঋণ নিয়ে পায়রা সমুদ্র বন্দর নির্মাণ করেছে বাংলাদেশ। পায়রা বন্দরের দখল নিতে পারে চীন। এর আগে এমন শঙ্কায় প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। দেশটির সংবাদ সংস্থা ANI এর বিশেষ প্রতিবেদনে এই দাবি করা হয়। এতে বলা হয়েছে, নিজের ভূ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলতে চাইছে চীন। পাকিস্তানের গোয়াদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের পর এবার বাংলাদেশের পায়রা বন্দরের নিয়ন্ত্রণ নিতে চায় বেইজিং। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও চীনের থেকে ঋণ নিয়ে হাম্বানটোটা বন্দর নির্মাণ করে, কিন্তু ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে শ্রীলঙ্কা তাদের দক্ষিণ উপকূলের হাম্বানটোটা বন্দর ৯৯ বছরের লিজে চীনের কাছে হস্তান্তরে বাধ্য হয়েছে। হাম্বানটোটা বন্দর নির্মাণের জন্য চীনের এক্সিম ব্যাংক থেকে শ্রীলঙ্কা যে ঋণ নিয়েছিল তার জন্য প্রতি বছর যে টাকা শোধ করতে হচ্ছে সেটা দেশটির মোট বার্ষিক ঋণ পরিশোধের ৫%ও নয়। শ্রীলঙ্কা সরকারের মোট রাজস্বের ৯৫%ই খরচ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ঋণ পরিশোধে। ফলে বাংলাদেশের এসব প্রজেক্ট নিয়ে অনেকেই বেশ চিন্তিত। তবে চিন্তার খুব বেশি কারণ নেই, কেননা বাংলাদেশ চীনের ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে এমন প্রচারণার অনেকটাই বানোয়াট। বৈদেশিক ঋণের পরিমাণ ৪০% ওপর হলে সেটি চিন্তার কারণ হিসাবে দেখা হয়। সেখানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ মাত্র ১৪%, যার মধ্যে চীনের অংশ আনুমানিক ৬%, যা আসলে অনেক কম। এটি একটি দেশের জন্য খুব বেশি চিন্তার কারণ হতে পারে না। বাংলাদেশে চীনের থেকে সব মিলে ঋণ নিয়েছে $৩৮ বিলিয়ন, যা প্রতিটি মানুষের উপর ভাগ করে দিলে প্রায় ২৩,৪৩৫ টাকা। অন্যদিকে শ্রীলঙ্কা ঋণের পরিমাণ ৪০০%। তারা ঠিকমতো ঋণ পরিশোধ করতে পারছে না। কিন্তু ঋণের কিস্তি পরিশোধে বাংলাদেশ কোনোদিন ডিফল্ট হয়নি, হবার প্রশ্নও আসে না, কেননা শ্রীলঙ্কার রিজার্ভ অর্থ মাত্র $২ বিলিয়ন। অন্যদিকে বাংলাদেশে তা $৪৫ বিলিয়নেরও বেশি। পাশাপাশি বাংলাদেশ সুপরিকল্পিতভাবে ও দক্ষতার সঙ্গে ঋণ ব্যবস্থাপনা করছে। তবে এটা নিয়ে খুব বেশি খুশি হবার কারণও নেই, কেননা শ্রীলঙ্কাও রাতারাতি দেউলিয়া হয়নি। চীনের থেকে নেওয়া ঋণে জর্জরিত হয়ে তারা আস্তে আস্তে পথে বসেছে। সুপ্রিয় দর্শক, সব মিলে শ্রীলঙ্কার যে পরিণতি হয়েছে তা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য শিক্ষা হতে পারে। তবে শঙ্কার কোনো বিষয় নয়। আমাদের ধারণা, বাংলাদেশ ঠিক সময়ে এসব ঋণ পরিশোধ করে বিশ্বের দরবারে